নীল পর্দার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, ক্যামেরায় কেটে যায় তেহরানের ব্যস্ত বিদ্যুৎ গ্রিডের উপর বিস্ফোরিত ট্রান্সফরমার নয়, বরং ভেসে ওঠে নতুন এক ভবিষ্যতের চিত্র। আকাশ ছোঁয়া কুলিং টাওয়ার, গভীর রিঅ্যাক্টর বডি আর রাশিয়ার লোগো ছাপিয়ে থাকা বিশাল এক কনস্ট্রাকশন ক্রেন। পটভূমিতে গভীর সুরে বেজে ওঠে রাজনীতির প্রতিধ্বনি, যেখানে শক্তি, কূটনীতি আর নিরাপত্তা এক অবিচ্ছেদ্য বন্ধনে গাঁথা হয়ে আছে। এই প্রেক্ষাপটে ইরান ঘোষণা করেছে এক যুগান্তকারী পদক্ষেপ। দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নে রাশিয়ার সঙ্গে একটি বৃহৎ নির্মাণ চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। চুক্তি অনুযায়ী ইরান নির্মাণ করবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার লক্ষ্য দেশের মোট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে 20,000 মেগাওয়াট অর্থাৎ 20 গিগাওয়াটে উন্নীত করা। মানে এটা তারা বাড়িয়ে নিয়ে যাবে। তাদের যেহেতু বিদ্যুতের সমস্যা রয়েছে, আর এই প্রকল্পটা চালু হলে তাদের যে সামাজিক খাত রয়েছে, যেখানে আমরা পানি বলি, অন্যান্য প্রকল্পগুলো যেগুলো বিদ্যুৎ রিঅ্যাক্টরের মাধ্যমে হয়, পারমাণবিক রিঅ্যাক্টরের মাধ্যমে হয়, সেগুলো আরও সহজ হবে। আমরা জানি দিনের পর দিন, বছরের পর বছর ইরানকে নিষেধাজ্ঞার বেড়াজালে ফেলে পশ্চিমারা বিপদগ্রস্ত করে তুলেছে। তাদের অর্থনীতি মোটামুটি ভেঙে যাচ্ছে। তেল তারা ডার্ক ফিল্ডে বিক্রি করে চেষ্টা করছে তাদের উন্নতি করার, কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই নিষেধাজ্ঞা এবং বিদ্যুৎ। সেই বিদ্যুৎ উৎপাদনে পাশে এসে দাঁড়াচ্ছে রাশিয়া, ভ্লাদিমির পুতিন। আর এটা নেতৃত্ব দিবে, মানে ইরানের সাথে যে চুক্তিটা হচ্ছে এর নেতৃত্ব দেবে রাষ্ট্রায়ত্ত কার প্রতিষ্ঠান? রাশিয়ার প্রতিষ্ঠান। আর এই প্রকল্পের নেতৃত্ব দেবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম। যারা প্রযুক্তি, যারা কি করে, তাদের কাজটা হচ্ছে প্রযুক্তি, প্রশিক্ষণ আর নির্মাণ সব ক্ষেত্রেই থাকবে তাদের অংশীদার। মানে এটাকে জয়েন্ট ভেঞ্চারও আপনারা বলতে পারেন। হঠাৎ এই সময়টায় কেন এই চুক্তি হলো? কি ঘটতে যাচ্ছে এই চুক্তির আড়ালে? আর কিভাবে এটি বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রটাকে? সব কিছু জানতে সঙ্গে থাকুন। আমরা ফিরব এই পরমাণু সহযোগিতার গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। শুরু হচ্ছে আজকের পর্ব, শক্তির নতুন অক্ষ, ইরান ও রাশিয়ার পারমাণবিক বন্ধুত্ব। ইরান অনেক দিন ধরে তীব্র বিদ্যুৎ ঘাটতির শিকার হচ্ছে, এটা আমরা সবাই জানি। কিছুক্ষণ আগে ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম যে দিনের পর দিন নিষেধাজ্ঞা, তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়ে গিয়েছে। তারা বহির্বিশ্বের সাথে তেমন সংযোগ করতে পারে না। তার নির্দিষ্ট কিছু বন্ধু আছে, চীন, রাশিয়া সহযোগিতা করছে তাকে উঠে দাঁড়ানোর জন্য। তা আপনি কল্পনা করুন, ইরানে বসে আছেন শীতের রাতে, যখন গ্যাসের চাহিদায় আকাশ ছোঁয়, কিংবা গ্রীষ্মের দুপুরে এয়ার কন্ডিশনের আওয়াজে গোটা শহর কাঁপে, তখন ইরানের বিদ্যুৎ গ্রিডে সৃষ্টি হয় ভয়াবহ চাপ। আর চাপের ফলে আমরা সবাই জানি লোডশেডিং বাড়ে, বিদ্যুৎ উৎপাদন হয় না। আর এই ওঠানামা এখন আর শুধু একটি মৌসুমি সংকট নয় যে গরম আসলে বাড়বে, তার শীত আসলে বাড়বে, এটা না। এটা ইরানের অর্থনীতি আর জনজীবনের এক স্থায়ী দুর্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড ভোগান্তি। আপনি গরমে পুড়ে যাচ্ছেন, এসি চালাতে পারছেন না, ফ্যান চালাতে পারছেন, আপনার বিদ্যুৎ নাই। এজন্য তাদের পারমাণবিক রিঅ্যাক্টর আবার দরকার। সেই সহযোগিতার হাত রাশিয়া তাদের কাছে বাড়িয়ে দিয়েছে। আর এই অচল অবস্থার সমাধান স্থায়ীভাবে ঠিকঠাক করার জন্য আর পরিচ্ছন্ন জ্বালানি, অর্থাৎ পারমাণবিক শক্তি বলতে আমরা যা বোঝাই নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তেহরান কি বলছে? তেহরান বলছে নতুন রিঅ্যাক্টর নির্মাণ শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়াবে না, এটা ইরানকে জ্বালানিতে স্বনির্ভর ও প্রযুক্তি খাতে আত্মনির্ভর একটি রাষ্ট্রের রূপ দেবে। যেটা বলছিলাম, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ, অর্থনৈতিক একঘেয়েমি আর কূটনৈতিক বিচ্ছিন্নতার ভেতর দিয়ে ইরান এখন রাশিয়ার দিকে তাকিয়ে দেখছে নতুন সম্ভাবনা। আর পুতিন বন্ধুত্বের দাম ভালোভাবে দিতে পারে। পুতিন সব সময় তার পরীক্ষিত বন্ধুদের পাশে থাকে। সে নিজে অসুবিধায় পড়লেও তার পাশে ঠিকই সে অটলভাবে থাকে। জ্বালানি প্রকল্প নয়, আমরা সাদা চোখে কি দেখছি এটা একটা জ্বালানি প্রকল্প হচ্ছে, আসলে কিন্তু জ্বালানি প্রকল্প একটা মাধ্যম, বরং এক কৌশলগত সুযোগ, যেখানে তারা পশ্চিমা নিষেধাজ্ঞার ফাঁদে আটকা থাকা এক বিশ্বে নিজেদের প্রভাব ও উপস্থিতি আরও গভীরভাবে বিস্তার করতে পারে। এই যে লাইনগুলো বলে, এর মানে কি হচ্ছে? আপনি দেখেন, খেয়াল করে দেখেন, রাশিয়ার থেকে 14 থেকে 15,000 নিষেধাজ্ঞা জর্জরিত একটি দেশ বলে মহাদেশের মতো পারমাণবিক শক্তিধর, তাকে এতদিন ধরে আটকে রেখেছে বিভিন্ন নিষেধাজ্ঞা, বিভিন্ন দোষারোপ করে, সর্বশেষ ইউক্রেনে হামলার অজুহাত দেখিয়ে। তারপরে রাশিয়া কি করছে? আপনি যদি 2024 সালে জিডিপিটা লক্ষ্য করেন বার্ষিক আয়, সেখানে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র
তারপর মার্কিন যুক্তরাজ্য এবং ইউরোপের অনেক কান্ট্রির চাইতে 2024 সালে তাদের জিডিপি অনেক হাই ছিল। তাদের তেলের বিক্রির পরিমাণ বেড়ে গেছে যুদ্ধের পর থেকে। অবশ্যই সেটা বৈধ উপায় নয়, সেটা আরেকটা চালাকি করে তারা, সেটাকে বলে ডার্ক ফিল্ড। বিভিন্ন দেশে ছোট ছোট যে আমরা বলি জাহাজ, ট্যাঙ্কারগুলা, তারা সেগুলা ভাড়া করে বিভিন্ন দেশে ফ্ল্যাগ লাগিয়ে দেয়। তেল থাকে কার? তেল থাকে রাশিয়ার। এই ডার্ক ফিল্ডের মাধ্যমে ইরানেরও তেলও বিক্রি করে রাশিয়া। এই দুইটা দেশ তাদের এইটার মাধ্যমে বেঁচে আছে, উন্নত করছে আরও অর্থনীতি। আর পারমাণবিক শক্তির এই নির্মাণযজ্ঞ হচ্ছে ইরান ও রাশিয়ার জন্য এক শক্তির সেতুবন্ধন, যে সেতুবন্ধনের কথা আমি শুরুতেই বলেছিলাম। যেখানে বিদ্যুৎ থাকবে, কূটনীতি, রিপিট, যেখানে বিদ্যুৎ তো আছে, সাথে কূটনীতি আর ভূ রাজনীতির এক অপরের সাথে এমনভাবে মিশে যাচ্ছে যে এই দুটা দেশের সব কিছু আলাদা করা অন্যের পক্ষে, বিশেষ করে পশ্চিমাদের পক্ষে আলাদা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি বললাম দুটা দেশই নিষেধাজ্ঞার কবলে এবং দুজন দেশের হাত ধরে এগিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কিভাবে হবে? আন্তর্জাতিক পর্যবেক্ষক, বিশেষ করে IAEA, এরা সারা দেশের পারমাণবিক স্থাপনার উপর নজরদারি করে। তারা দেখে যে এখানে কি মানব কল্যাণের জন্য ব্যয় হচ্ছে এই বিদ্যুতের উৎপাদন হয়, নাকি পারমাণবিক অস্ত্র, মারণঘাতী অস্ত্র যেটা ইউরোপীয় ভাষায় বলে থাকে, তারা নিজেরা উৎপাদন করলে কোনো সমস্যা নাই। যখন কোনো গরিব দেশ, যখন কোনো মুসলিম কান্ট্রি যখন এগুলো করতে যায়, তখন তাদের মাথা ব্যথার কারণ হয়ে যায়। তো সেই এর কথাই বলছিলাম। IAEA কি করে? তারা নজরদারি করছে যে এখান থেকে বড় পারমাণবিক প্ল্যান্ট কখনো কখনো এমন ধরনের তৈরি করে যে প্রযুক্তি সামরিক প্রয়োজনে ব্যবহার হতে পারে, যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম। তবে তেহরান বারবার জোর দিয়ে বলেছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। এটা প্রথম থেকে তেহরান বলে আসছে। সে 1967 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরেই কিন্তু ইরান তাদের পারমাণবিক পথ চলা শুরু হয়। প্রথম রিঅ্যাক্টর তারাই ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এখন দেখুন সময়ের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের তো তাবেদারি ইরান করে না, এই জন্য তাদের এখন চক্ষুশূল হয়ে গেছে। এটাই স্বাভাবিক, এটাই পশ্চিমাদের মনোভাব, দৃষ্টিভঙ্গি। এখন কি কি ঝুঁকি রয়ে গেছে একটু ঘুরে আসি। ভূমিকম্প ও লোকেশন ঝুঁকি যেটা থাকছে সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বিবেচনা করতে হবে। সাইটের অবস্থান ও নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে পারে। আপনি কোন জায়গায় রিঅ্যাক্টর করবেন? রিঅ্যাক্টর করতে হলে চারপাশে কিন্তু পারমাণবিক স্থাপনা যে করবেন, চারপাশে প্রচুর জলাধার লাগবে। এবার পৃথিবীর বড় বড় জায়গা দেখবেন, যত বড় বড় পারমাণবিক স্থাপনা করা হয়েছে, মানে রিঅ্যাক্টরগুলো বসানো হয়েছে, চারপাশে প্রচুর পানির সরবরাহ থাকতে হবে। বাংলাদেশের কথা ধরুন, রূপপুরের উপরে পদ্মা নদী আছে। তাই ইরানের জন্য এটা চ্যালেঞ্জ বড় কিছু করার জন্য, কারণ তাদের প্রচুর ভূমিকম্প হয় এলাকার, পানিও তাদের কম। আচ্ছা, এটা অর্থায়ন আর সময়সীমাটা কেমন হবে? এই যে মেগাওয়াট, 20,000 মেগাওয়াটের কথা বলা হচ্ছে, 20 গিগাবাইট, এটা কিভাবে সম্ভব হবে? এর নির্মাণ আর অর্থায়নের সময়সূচি স্পষ্ট এখনও হয়নি। যদি রাজনৈতিক বা অর্থনৈতিক বাধা আসে তাহলে প্রকল্প দেরি হতে পারে। IAEA রিপোর্ট কি বলছে? IAEA রিপোর্ট বলছে ভূমিকম্প ঝুঁকি মানচিত্র, নগদ অর্থ প্রবাহ আর বাজেট, এই দিকগুলো তারা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখছে। আমাদের গল্প এখানে কেবল শক্তি নয়, এটি প্রতিরক্ষা অভিযোজনও বলতে পারেন। ইরান সম্প্রতি সিরাজ নামে একটি লেজার ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম উন্মোচন করেছে, যার দাবি, এটা দাবি করে যেটা করলে কি হবে, ড্রোন আর ছোট রেঞ্জ ক্রুজ যে মিসাইলগুলো আছে এর হুমকি দ্রুত শনাক্ত আর নিষ্ক্রিয় করা সম্ভব হবে। আর যে এই যে এই প্রজেক্ট চালানোর জন্য প্রচুর বিদ্যুৎ দরকার, কারণ আপনি যখন লেজার প্রযুক্তি ব্যবহার করবেন, আপনার বিদ্যুতের যে নিরবচ্ছিন্ন চাহিদা, এটা যদি পরিপূর্ণ থাকে, ফোর্সটা থাকে, বিদ্যুতের ফোর্স, তাহলে এই লেজারটা আরও ভালোভাবে কাজ করবে। তাই তাদের বিদ্যুৎ রিঅ্যাক্টর দরকার, পারমাণবিক রিঅ্যাক্টর বেশি করে দরকার। মোবিলাইজেশন এবং স্টক পাইলিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যে কিছুদিন আগে মধ্যপ্রাচ্যের একটি দেশের সাথে যে সংঘর্ষ হয়েছিল, এসব জায়গা ধ্বংস হয়েছে, এগুলো আবার দ্রুত রিকভার করার চেষ্টা করছে ইরান, এবং দিনরাত সেভাবে কাজ হচ্ছে। সহযোগিতায় আছে রাশিয়ার টেকনিশিয়ানরা, আর প্রযুক্তি আছে কার? চীনের। সম্প্রতি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে দেশটি, যা ইঙ্গিত দেয় ইরান একই সঙ্গে প্রতিশোধ ক্ষমতা আর প্রতিরক্ষাকে শক্তিশালী করতে যাচ্ছে।
লেজার ভিত্তিক পয়েন্ট ডিফেন্স ও উন্নত ক্ষেপণাস্ত্র কৌশলের সংমিশ্রণে এই মিশ্র কৌশল দেখায় ইরান বাধা প্রতিহরণ ও আঘাত প্রতিশোধ দুই ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে চাইবে। এই চুক্তি ইরানের শক্তি আর নিরাপত্তাকে শক্ত করবে, অন্যদিকে এটি নতুন কূটনীতিক চাপ বাড়াবে। পশ্চিমা দেশগুলোর কেন উদ্বেগ হচ্ছে? তারা বিশেষ করে যেসব দেশ ভেবে থাকতে পারে যে বড় পারমাণবিক পরিকাঠামো প্রযুক্তিগতভাবে অসীমভাবে উপযোগী অনিবার্য। এই লাইনগুলো দর্শক আপনাদের কাছে কঠিন লাগছে। আমি যেটা সহজ করে আগে বলেছিলাম যে বড় বড় যে রিঅ্যাক্টর হয় এখান থেকে কিন্তু ইউরেনিয়াম যদি 100 ভাগ রিজার্ভে চলে যায় তখন পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। সেই ভয়টা অহেতুক পশ্চিমারা করে আসছে। আর পশ্চিমাদের যে চাচা ভাতিজা আছে, যারা যে সংগঠন IAEA, তারা নজরদারি বাড়াবে। কখনো কখনো রাজনৈতিক সিদ্ধান্তগুলো স্ন্যাপব্যাক, নিষেধাজ্ঞা বা কূটনৈতিক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। এগুলো হচ্ছে আশঙ্কা করা হচ্ছে। এখানে রাশিয়ার ভূমিকা শুধু নির্মাণ নয়, কিন্তু এটা প্রথমে বারবার আমি বলে আসছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এটি রাশিয়ার ভূ রাজনৈতিক একটা সিগন্যালও, পশ্চিমা চাপে থাকা দেশকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা। একই সময় প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক স্থিতিশীলতার দিককেও নজর দিতে হবে। পারমাণবিক নিরাপত্তা, সাথে সুরক্ষা, তদারকি সবকিছু রাশিয়া কি করতে পারে? রাশিয়া পারমাণবিক ক্ষেত্রে অনেক অভিজ্ঞ একটি দেশ, তাদের প্রচুর রিঅ্যাক্টর আছে, পারমাণবিক অস্ত্র আছে, তাই এই অগ্রণী ভূমিকা কিন্তু রাশিয়াকে পালন করতে হবে এবং তারা করে আসছে। ইরান রাশিয়ার এই পারমাণবিক চুক্তি শুধু শক্তি উৎপাদনের প্রতিশ্রুতি নয়, এটি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে একটি নতুন অধ্যায় তৈরি করতে শুরু করেছে। বিদ্যুৎ, নিরাপত্তা আর কৌশল সব মিলিয়ে গড়ে উঠছে একটি শক্তির সেতুবন্ধন, যা ভবিষ্যতের প্রতিরক্ষা ও রাজনীতির নিয়ামক হয়ে দাঁড়াতে পারে। ইরানের আধ্যাত্মিক নেতা আলী খামেনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক আগে থেকে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং তারা সব ক্ষেত্রে দুই দেশ দুজনকে সহযোগিতা করে, সবসময় সাপোর্ট করে। তাই যে এই অক্ষশক্তি তারা তৈরি করছে, এই অক্ষশক্তির মধ্যে যে পারমাণবিক একটা উজ্জ্বল দিগন্তের দিকে ইরান চলে যাচ্ছে, এটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমাদের ন্যাটোর। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের টপ নিউজ আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময় একই চ্যানেলে, কিন্তু টপিক ভিন্ন থাকবে। ধন্যবাদ সবাইকে।